নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল লার্ন ম্যাথমেটিক্স উইথ সুমনে স্বাগত। আমি আজকে ডায়াগোনালাইজেবিলিটি এবং অর্থোগোনাল ডায়াগোনালাইজেবিলিটি আগের দিন যেটা পড়িয়েছিলাম, তো সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, এখানে আমি জাস্ট এ টু দি পাওয়ার হায়ার পাওয়ার কি করে বের করে, এ টু দি পাওয়ার 50 যদি বের করতে বলে তো আমি সেটা তখন কিভাবে বের করব। এ টু দি পাওয়ার 50 যদি আমাকে বের করতে বলে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কি করে বের করব। যদি এ স্কয়ার বের করতে বলতো, এ কিউব বের করতে বলতো, তাহলে গুণ করে পসিবল, বাট যখন হায়ার পাওয়ার বের করতে বলছে সেটা কি করে বের করব। ঠিক আছে, এটা জানাটা জরুরি। তো তার ক্ষেত্রে কি করব না, এ ম্যাট্রিক্স। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হলে ডায়াগোনালাইজেবিলিটির প্রপার্টি লাগিয়ে আগের দিন যেভাবে এ টু দি পাওয়ার হায়ার পাওয়ার বের করা হয় শিখিয়েছিলাম ডায়াগোনালাইজেবিলিটি ইউজ করে। তো এটা কি ডায়াগোনালাইজেবল না একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অলওয়েজ ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, তো তাহলে এ ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের সিমেট্রিক ম্যাট্রিক্স অলওয়েজ ডায়াগোনালাইজেবল। আবার সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কি রিয়েল। তো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুগুলোকে বের করতে হলে আমাকে কি সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যেতে হবে, না এর মধ্যে কিছু সিমিলারিটি দেখা যাচ্ছে? না, এখানে রো সাম দেখা যাচ্ছে, এখানে রো সাম দেখা যাচ্ছে 5, এখানে রো সাম দেখা যাচ্ছে 5, এখানে দেখা যাচ্ছে 5, তাহলে 5 একটা আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু 5 পেয়ে গেলাম। ঠিক আছে, তো আচ্ছা, a 2i করলে কি হবে, 1 1 1 1 1 1 1 1 1। ঠিক আছে, তো a 2i করলে কি হবে, এর ডিটারমিনেন্ট 0, সবকটা রো একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, এর ডিটারমিনেন্ট 0। তাহলে সেই ক্যালি-হ্যামিল্টন থিওরেম ইউজ করে কি বলেছিলাম, a 2i এর আইগেন ভ্যালু যদি 0 হয় তাহলে a এর আইগেন ভ্যালু কি হবে, 2। এবার 2 কটা হবে, 2 কটা হবে না, এর র্যাঙ্ক কত, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, 1। নালিটি কত, নালিটি কত, র্যাঙ্ক যদি 1 হয় এটা 3 cos 3 ম্যাট্রিক্স। আমি শর্টে বলার চেষ্টা করছি, এক্সামের সময় তোমার কোন এক্সাম সেটার উপর ডিপেন্ড করে তোমাকে লিখতে হবে, বাট প্রসেস জানা জরুরি। ঠিক আছে, তো 3 cos 3 ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত দেখতে পাচ্ছি, 1। তো নালিটি কত, 2। নালিটি মানেই তো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, তার মানে কি হবে, a এর একটা আইগেন ভ্যালু 2, তার করেসপন্ডিং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2। আমরা জানি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি থেকে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বড় হতে পারে অর ইকুয়াল হতে পারে, তার মানে কি হবে না, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 2 এর থেকে বড় হতে পারে, কিন্তু এখানে তো আমি একটা আইগেন ভ্যালু 5 পেয়ে গেছি, তার মানে 2 কতবার রিপিট করবে আইগেন ভ্যালু হিসেবে, এক্স্যাক্টলি 2 বার রিপিট করবে। আবার অন্যভাবে চেক করে নিতে পারি, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 5, আমার তিনটে আইগেন ভ্যালু কি কি আছে, 2 2 5, তিনটে যোগ করলে কত হচ্ছে না 9। তো এখানে দেখা যাচ্ছে ট্রেস কত, ইকুয়াল টু ট্রেস অফ এ, ক্লিয়ার, ট্রেস অফ এ ইকুয়াল, ক্লিয়ার। আচ্ছা, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে চেক করব, ডিটারমিনেন্ট দিয়ে চেক করে দেখা যাবে যে ডিটারমিনেন্টটা হচ্ছে ওই 2 + 2 + 5। তাহলে আইগেন ভ্যালুগুলো আমি পেয়েছি 2 2 5, তিনটে আইগেন ভ্যালু পেয়েছি। এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, অবভিয়াসলি ডায়াগোনালাইজেবল। তার মানে আমি আগে থেকে সবকিছু বুঝে যাচ্ছি, আমার কাছে যদি প্রপার ওয়েতে সমস্ত ট্রিক্স গুলো থাকে না, আমি বুঝে যাবো সে ডায়াগোনালাইজেবল কিনা। তো এই বুঝে যাওয়ার পিছনে একটা প্রবলেম থাকে, যে তুমি জানো এটা ডায়াগোনালাইজেবল, ঠিক আছে, তোমার কাছে মাথায় এসে ডায়াগোনালাইজেবল, তো 2 এর করেসপন্ডিং যখন জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আইগেন স্পেস বের করবে, যখন আইগেন ভেক্টর বের করবে, তুমি তো জানো তোমার কাছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2 হবে, কিন্তু সেই সময় এত কিছু জেনে যাওয়ার ফলে তোমার কি বলবো, সহজ জিনিস ভুল হয়ে যায়, সেরকম টেন্ডেন্সি থেকে যায়। তো আইগেন ভেক্টর বের করার সময় ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, আইগেন ভেক্টর বের করার সময় ভুল হয়ে যাওয়ার আমি ধরছি 2 এর করেসপন্ডিং দুটো আইগেন ভেক্টর v1 v2 বেরিয়েছে। ঠিক আছে, v1 v2 বেরিয়েছে, তাকে আমার চেক করা যায়, আমার কাছে যদি টাইম থাকে, আমি যদি প্রপার ওয়েতে টাইম ম্যানেজ করতে পারি, সবকিছু করা যায়। কিভাবে না, a v1 করলে অবভিয়াসলি 2v1 পাবো, ডেফিনেশন 2 যদি আইগেন ভ্যালু হয়, তার করেসপন্ডিং নন জিরো আইগেন ভেক্টর যদি v1 হয়, আমরা অবভিয়াসলি সব নন জিরো নিয়ে করব। জিরো কেস ট্রিভিয়াল কেস, জিরো সে ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হয়ে যাবে, তো প্রশ্ন হয় না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হলে সেই আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন স্পেসকে স্প্যান করবে, রাইট? তো তাহলে হচ্ছে আমরা এটা পেলাম, a v1 = 2v1, এখান থেকে আমি চেক করে নিতে পারি, রাইট? তো যাই হোক, এত কিছু বলার হচ্ছে, আমি যে শর্টকাট ট্রিক্স বা যাই হোক, তোমার কাছে যে সমস্ত ইনফরমেশন গুলো আছে, ওগুলো কিছু কিন্তু মুখস্থ করে রাখার মতো নয়, কিছু মনে রাখার মতো নয়, মনে রাখতে হবে না, জাস্ট তোমার কাছে ওই যেগুলো অভ্যেসের বসে, লজিক্যালি একটার পর একটা প্রুভ হয়ে যাবে, সব একে অপরের সাথে জাস্ট সাইক্লিক ওয়েতে যেন কানেক্টেড। ঠিক আছে, তো এর আমি তাহলে আইগেন ভ্যালু কি কি পেয়েছি, বেশি কথা না বাড়িয়ে এখানে হচ্ছে আইগেন ভ্যালু কি কি পেয়েছি, 2 2 5। ঠিক আছে, তো 5 এর করেসপন্ডিং একটা আইগেন ভ্যালু পাবো, 2 এর করেসপন্ডিং দুটো আইগেন ভ্যালু পাবো ডায়াগোনালাইজেবল যেহেতু।
তো আমরা সেই আইগেন ভ্যালুগুলো বের করে নিই, কারণ আমাকে আজকে প্রপার ওয়েতে a⁻50 কিভাবে বের হচ্ছে আমি এটা পুরো প্রসেস দেখাবো, ঠিক আছে? ওকে, তো 5 এর করসপন্ডিং আইগেন ভ্যালু কি করে বের করতে হবে আমি একদম শর্টে লিখে দিচ্ছি। না, আমি ডেফিনেশন অনুযায়ী কি পাবো, ax = 5x, তো ওই x টাকে বের করতে হলে a - 5 এর নন ট্রিভিয়াল সলিউশন বের করতে হবে, সেটাই তো x, মানে ওই আইগেন ভেক্টর, ঠিক আছে? তো a - 5y করলে কি দাঁড়াচ্ছে না -2 1 1 1 -2 1 1 1 -2, ঠিক আছে? ওকে, এবার আমি এর উপরে কিছু অপারেশন ইউজ করব, r1 2 2 r3 2 -1। এই অপারেশনগুলো, এই নোটেশনটা বোঝা যায় যে r1 2 2 মানে 2 কে 2 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করে 1 মানে নিউ রো 1 পাচ্ছি। তো ওকে, তো এখান থেকে আমি তার মানে কি পাচ্ছি, এখান থেকে তার মানে আমি কি পাচ্ছি না 0 -3 3 1 -2 1, এখানে হচ্ছে 0 3 -3, এরা দুজনে একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, r3 r1 করে দিলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? পরের স্টেপে এটা কি 0 হয়ে যাবে, এটা যদি আমি করি r3 1 1 করলাম, করলে কি দাঁড়াবে না 0 -3 3 0 তো এটা পাওয়া গেল, এর মধ্যে আমি অপারেশন লাগাতে পারি আর ঠিক আছে, এটা পাওয়া গেল, এর উপরে আমি অপারেশন ইউজ করতে পারি আর 1 2 2 আর আর 3 2 -1, তার মানে কি 2 কে 2 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ আর 3 মানে 3 থেকে 2 কে বিয়োগ করলে মানে জাস্ট বিয়োগ করলে যেটা পাচ্ছি 3 নম্বর রোটা পাচ্ছি, তার মানে চেঞ্জ হয়ে কি আসছে আলটিমেটলি না 0 0 -3 3 0 -3 3 1 -2 1 0 3 -3, ঠিক আছে? তার মানে এইটা এটার সাথে বিয়োগ করে দিলে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, পরের স্টেপে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, ওকে 0 হয়ে যাচ্ছে, এটাকে -3 দিয়ে -1/3 দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে, মানে আমি জাস্ট অপারেশনগুলো লিখছি না, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি 1 -2 1 0 0 0, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে অপারেশন করলে কি হবে, এই দুটোর মধ্যে অপারেশন করলে কি হবে না যদি 1 কে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দিই কি দাঁড়াবে না 0 1 -1, এটা হচ্ছে 1 0 আর হচ্ছে এটাকে গুণ করলে হবে -1, ঠিক আছে? তো তার মানে কি 2 দিয়ে গুণ করে ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করে সেকেন্ড রোর সাথে যোগ করে সেকেন্ড রো পাচ্ছি, ঠিক আছে? তো 0 0 0, ঠিক আছে? এবার এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, ইন্টারচেঞ্জ করে দিলে দাঁড়াবে 1 0 -1 0 1 -1 0 0 0, ওকে? তো 0 0 0, এবার আমি এর করসপন্ডিং আইগেন ভেক্টরটাকে x ধরেছি, x y z, এবার সেটাকে আমি কি করে লিখতে পারবো না আমি এরকম লিখতে পারি t t t লিখতে পারি, যেখানে z = t, মানে আমি এখানে সিস্টেমের যদি আইগেন ভেক্টরটাকে এটা ধরে নিই তার মানে এর সলিউশন কি হবে, মানে আমি এই ফার্স্ট ইকুয়েশনটা থেকে কি পাচ্ছি, এটা ফ্রি ভেরিয়েবল, এটা হচ্ছে z, জেডটাকে আমি ফ্রি ভেরিয়েবল একটা রিয়েল নাম্বার t ধরে নিয়েছি, তো তার মানে x = t y = t z = t, যে কোনো একটা আরবিটারি রিয়েল নাম্বার নিতে পারি, নন জিরো রিয়েল নাম্বার, ঠিক আছে? জিরো নিয়ে নিলে ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর হয়ে যাবে, তার মানে নেই, তো নন জিরো নিয়ে কাজ করতে হবে, তার মানে আমি এটাকে সবথেকে ইজি হবে বলে আমি এখানে t এর ভ্যালু 1 1 t = 1 নিয়ে নিয়েছি, ঠিক আছে? তার মানে এই এবার দেখো যে এটাকে আমি x ধরে নিয়েছি, এটা হচ্ছে এর আইগেন ভেক্টর আমি বলতে চাচ্ছি, তো আইগেন ভেক্টর কি করে হবে না ax করলে আমি obviously 5x ফিরে পাবো, ax করলে আমি obviously 5x ফিরে পাবো, আমি অনেকগুলো পদ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তুমি এখান থেকে এই জিনিসটা করবে না, তোমাকে এই জিনিসটা করতে হবে না, এর জন্য একটা শর্টকাট ট্রিক্স বলছি।
তাহলে লক্ষ্য করো আইগেন ভ্যালুগুলো যদি 2 2 5 আমি পেয়েছি, প্রসেস অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক টাইম টেকিং হয়ে যাচ্ছে, স্টিল বোঝার চেষ্টা করো এর মধ্যে অনেক কিছু রয়েছে, 2 2 5 রয়েছে, ঠিক আছে। তো 5 এর করসপন্ডিং আমি এটা ওই a-5i মানে হোমোজিনিয়াস সিস্টেমসে সলভ করলাম, সলভ করে তার নন ট্রিভিয়াল সলিউশন বের করলাম, সেটা হচ্ছে এর আইগেন ভেক্টর। t এর ভ্যালু পার্টিকুলারলি 1 নিয়েছি যাতে ইজি হয়, মানে আমি t এর যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি, নন জিরো রিয়েল নাম্বার। তো t এর ভ্যালু এইভাবে চুজ করেছি সব থেকে ছোটটা, যাতে আমার ওই ভেক্টরটাকে নিয়ে কাজ করতে সহজ হয়। অবভিয়াসলি আমরা 0 1 নিয়ে কাজ করলে সব থেকে ইজি হয়, সেই জন্য এটাকে চুজ করেছি, ঠিক আছে। আমাদের কিন্তু কিছু করার দরকার নেই, কেন না এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো সাম পাচ্ছি 5 5 5 পেয়েছিলাম, যেহেতু রো সাম ইচ মানে এলিমেন্ট গুলো সাম ইচ রো এর ক্ষেত্রে 5, আমি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি প্রতিটা রো এর ক্ষেত্রে সাম সেম পাই, যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি প্রতিটা রো এর সাম সেম পাই, সেটা একটা আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর অবভিয়াসলি 1 1 1 হবে। এটা যেহেতু এটা 3 ক্রস 3 ম্যাট্রিক্স, তাহলে আইগেন ভ্যালুটা মানে যে আইগেন ভেক্টরটা পেয়েছি সেটা 3 ক্রস 1 একটা আইগেন ভেক্টর পেয়েছি। যদি এটা n ক্রস n হতো তাহলে n ক্রস 1 আইগেন ভেক্টর পেতাম, কিন্তু যেহেতু এর রো সাম প্রতিটার ক্ষেত্রে 1, তো তার করসপন্ডিং আইগেন ভ্যালু 5 পেয়েছি, ঠিক আছে। তো যদি একটা বি ম্যাট্রিক্স, তার ক্ষেত্রে প্রতিটা রো এর ক্ষেত্রে রো সাম যদি আমি পেতাম, ধরো তোমরা ধরো না কেন যে রো সাম পেয়েছি n, রো সাম n পেয়েছি, প্রতিটার ক্ষেত্রে রো সাম n, তার মানে n একটা আইগেন ভ্যালু। তা বিটা যদি m ক্রস n ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হয়, বি যদি m ক্রস n ম্যাট্রিক্স হয়, তার প্রতিটা রো এর ক্ষেত্রে এলিমেন্টগুলো সাম n n n হয়, তাহলে n হচ্ছে তার একটা আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর অবভিয়াসলি 1 1 ডট ডট করে 1, মানে সব এলিমেন্টগুলো 1, এরকম n ক্রস 1 একটা কলাম ভেক্টর, এটা হচ্ছে এর করসপন্ডিং আইগেন ভেক্টর। আমি পাবোই পাবো, এই রুল মনে রেখো, তোমাকে কিন্তু এতটা কাজ করতে হবে না। যদি কম্পিটিটিভ এক্সাম হয়, মানে কোনো যদি তোমার কাছে কোনো এন্ট্রান্স এক্সাম হয়, এন্ট্রান্স এক্সামের জন্য তুমি প্রিপেয়ার করো, তাহলে তোমার কোনো কাজে যদি লাগে যে একটা আইগেন ভেক্টর বের করে দাও, তোমাকে একটা বড় ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে যার ক্ষেত্রে ওই রো সামের এই প্রপার্টি রয়েছে, তো তার ক্ষেত্রে যদি বলে একটা আইগেন ভেক্টর বের করে দাও, হয়তো বললো সেখানে মানে কোনো অপশন দিচ্ছে না, জাস্ট বলছো করসপন্ডিং একটা আইগেন ভেক্টর বের করে দাও, তখন অবভিয়াসলি 1 1 1 ট্রিভিয়াল কেস, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। কি তোমার খালি নোটিস করতে হবে যে তার ক্ষেত্রে রো সাম বা কলাম সাম সেম হচ্ছে, সেটা একটা যদি আইগেন ভেক্টর হয়ে থাকে, তার করসপন্ডিং আইগেন ভ্যালু 1 1 1। কেন হবে না? আচ্ছা এটা কেন নয়, আমার ডেফিনেশন কি বলেছে না, যদি ল্যামডা একটা আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর x হয়, এ একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ল্যামডা একটা আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর x হয়, তাহলে ax ল্যামডা x। এই ডেফিনেশন আমাকে কি বলছে না, ম্যাট্রিক্সটার মধ্যে হচ্ছে রো গুলোর এলিমেন্ট গুলোর সাম সেম হচ্ছে, রো গুলোর এলিমেন্ট গুলোর সাম সেম হচ্ছে। তো রো গুলোর এলিমেন্ট গুলোর সাম যদি সেম হয়, তার মানে সামই তো করছি, মানে প্রতিটাকে 1 দিয়ে গুণ করে করে তো যোগই করছি, সেটা তো এই ডেফিনেশনকে স্যাটিসফাই করে যাচ্ছে। তুমি জাস্ট হোমোজিনিয়াস সিস্টেম থেকে রিলেট করো, ax ল্যামডা x কে স্যাটিসফাই করা, মনে মনে আলটিমেট কি করছি, এইগুলোকে যোগ করছি, মানে কি 1 দিয়ে গুণ করে যোগ করছি, 1 দিয়ে গুণ করে যোগ করছি, মানে 3 ক্রস 1 প্লাস 1 ক্রস 1 প্লাস 1 ক্রস 1, সেম হয়েছে 1 ক্রস 1 প্লাস 3 ক্রস 1 প্লাস 1 ক্রস 1, সেইটা থেকে আমি 5 পাচ্ছি। 5টা যেহেতু একটা প্রপার্টি যে এর সামগুলো সেম পাচ্ছি, তো ওটা একটা আইগেন ভ্যালু, তার করসপন্ডিং আইগেন ভেক্টর এটাই হবে। তুমি লজিক্যালি চেক করো, আলটিমেট ওই 1 দিয়ে 1 দিয়ে গুণ করে করে যোগ করে ওই আইগেন ভ্যালুটা পাচ্ছিলাম, সেই ডেফিনেশনকে স্যাটিসফাই করাও, তুমি নিজেই দেখতে পাবে। এর প্রুফ মানে আর্গুমেন্টাল প্রুফ তো রয়েছে, আর্গুমেন্টাল প্রুফ তোমার কাছে দরকার নেই, তুমি এমনি বুঝে যাবে যে 1 1 1 এর একটা আইগেন ভেক্টর হবেই হবে। বোঝা গেল? তো তার মানে আমি আলটিমেট কি শিখলাম না, 5 এর করসপন্ডিং আইগেন ভ্যালু পেয়েছি 1 1 1, ঠিক আছে। তার মানে আমি 5 এর করসপন্ডিং আইগেন ভেক্টর বের করার ক্ষেত্রে অনেকটা টাইম নিয়েছি, বাট স্টিল তোমার কাছে ওটা কিন্তু জাস্ট 3-4 সেকেন্ডের কাজ, ঠিক আছে। হলো, এবার হচ্ছে আমার একটা আইগেন ভেক্টর আছে 2 এর ক্ষেত্রে দুবার রিপিট করছে, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 2, এটাকে ডায়াগোনালাইজেবল হলে কি হতে হবে না, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও 2 হতে হবে, 2 হবে কারণ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স 2 হবে, ওকে। তো আইগেন ভেক্টরগুলো বের করে নিই, কারণ আমাকে a টু দি পাওয়ার 550 কত হচ্ছে সেটা বের করতে হবে, ওকে। প্রসেস অনেকটা,
তো a মাইনাস 2y বের করলাম, আগেও বের করেছি। তো 1 1 1 1 1 1 1 1 1। তো এর ক্ষেত্রে সবগুলো ডিপেন্ডেন্ট, তো আমি এর উপর দুটো অপারেশন করে 1 রো থেকে বিয়োগ করে দিলে কি হবে, বাকি এন্ট্রিগুলো 0 0 0 হয়ে যাবে। এর করেসপন্ডিং আইগেন ভেক্টর যদি x y z ধরা হয়, ঠিক আছে, তো y টাকে ধরে নিচ্ছি t1 আর z টাকে ধরে নিচ্ছি t2। ফ্রি ভেরিয়েবল এখান থেকে একটা যদি এখান থেকে তার মানে আমি এবার কি পাবো না মাইনাস t1 মাইনাস t2, এটাকে t1 ধরেছি, এটাকে t2 ধরেছি, তার মানে আইগেন ভেক্টরগুলো কি কি পাবো 1 0 প্লাস t2 করেসপন্ডিং পাবো মাইনাস 1 0 1। ওকে, তার মানে আমি দুটো আইগেন ভেক্টর আমি মানে সবথেকে ট্রিভিয়াল কেস নিয়ে কাজ করব। ওকে, আমি নিতেই পারি যে t2 t1 এর জায়গায় 2, এর জায়গায় 5 নিয়ে নিলাম, এর জায়গায় 7, এর জায়গায় 8 নিয়ে নিলাম, সামথিং নিতে পারি। কিন্তু আমি সবথেকে মানে ইজি আইগেন ভেক্টর কোথায় পাবো, অবভিয়াসলি এটাকে একবার 1 এটাকে 0 চুজ করব, করলে কি পাবো মাইনাস 1 1 0 একটা আইগেন ভেক্টর। আবার এটাকে 0 চুজ করব, এটাকে 1 চুজ করব, তাহলে কি পাবো মাইনাস 1 0 1। মানে আমরা জানি যে 1 0 মাইনাস 1 এরকম ছোট ছোট মানে রিয়েল নাম্বার দিয়ে যদি তৈরি হয় সেটা নিয়ে কাজ করতে ইজি হয়, তাই না? তো তোমাদের কাছে ইজিলি, তো যারা প্রথম শিখছো তাদের কাছে অবভিয়াসলি সাজেস্ট যে আইগেন ভেক্টরগুলো সবসময় যেগুলো সবথেকে মানে স্মল ফর্ম সেটা নেওয়ার চেষ্টা করবে। তো এটাকে একবার 1 এটাকে 0 চুজ করবে, তাহলে একটা ইজি আইগেন ভেক্টর পাবে। এটাকে 0 এটাকে 1 চুজ করবে, তাহলে মাইনাস 1 0 1 আর একটা ইজি আইগেন ভেক্টর পাবে। ওকে, তো তার মানে আমি তিনটে আইগেন ভেক্টর পেয়েছি। একটা হচ্ছে 1 1 1, আচ্ছা v2 পেয়েছি মাইনাস 1 1 0, আর v3 পেয়েছি না মাইনাস 1 0 1। তাহলে লক্ষ্য করো 5 এর করেসপন্ডিং আমি আইগেন ভেক্টর পেলাম 1 1 1, 2 এর করেসপন্ডিং দুটো আইগেন ভেক্টর পেয়েছি মাইনাস 1 1 0 মাইনাস 1 0 1। ঠিক আছে, তো তার মানে এরা তিনজন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ না দুটো কিভাবে নিজেকে নিজের মধ্যে কিভাবে মানে নিজেকে মানে কি বলবো কনফিউশন থেকে দূর করবে কিভাবে না, আমরা জানি দুটো আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে এর সাথে এরা তো এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এর সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এও, এদের কোনো কম্বিনেশন নিলেও এর সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, লজিক্যালি যখন লিনিয়ার ট্রান্সফরমেশন করাবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তার মানে এর সাথে এরা দুজন তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এরা দুজন কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ একজন অপরের স্কেলার মাল্টিপল হচ্ছে না। ঠিক আছে, যদি স্কেলার মাল্টিপল হয়ে যেত তাহলে ডিপেন্ডেন্ট বলে দেবো, কিন্তু এরা দুজন তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তার মানে আমি তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে গেছি। এইগুলোকে কলামে সাজিয়ে একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স চুজ করতে পারি সাজ দ্যাট P ইনভার্স AP ইকুয়াল টু D। ডি মানে কি বলেছিলাম না, ডি এর ডায়াগোনালে হচ্ছে আইগেন ভ্যালুগুলো থাকবে। কোন আইগেন ভ্যালুগুলো থাকবে না, ডি এর যদি ফার্স্ট এন্ট্রিটা 5 বসায়, ঠিক আছে, তো এটা যদি 2 বসায়, এটা 2 বসায়, তাহলে কি হবে না P এর ফার্স্ট কলামটা 5 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর হবে, আর সেকেন্ড আর থার্ড কলাম হচ্ছে 2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর হবে। এবার বলছো 2 তো দুবার রিপিট করেছে, তার মানে কোনটার সাথে কোন আইগেন ভেক্টর বসাবো। তুমি যে কোনো একটা আইগেন ভেক্টরকে যে কোনো একটা কলামে বসাতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু 2 এর যে কোনো আইগেন ভেক্টরকে যদি 5 এর করেসপন্ডিং কলামে বসিয়ে দাও P এর ক্ষেত্রে, তাহলে প্রবলেম হয়ে যাবে। গুণ করলে কিন্তু P ইনভার্স AP গুণ করলে D যে ডায়াগোনাল ম্যাট্রিক্স ওটা নাও পেতে পারো, বাই চান্স কোনো ক্ষেত্রে পেয়ে যেতে পারো, বাট ওটা এক্সেপশনাল কেস, তাহলে রুল নয়, মানে তাহলে ওটা প্রপার ওয়ে নয়। কারণ মানে একটা দুটো এক্সেপশনাল কেস আছে, সেটা মিলে গেছে, কারণ কিন্তু ওই প্রসেসটাই ভুল। বিকজ তোমার কাছে এইভাবেই এই ফরম্যাটটা তৈরি করেছেন, যখন স্ট্রাকচারটা তৈরি হয়েছে ডায়াগোনালাইজেবিলিটি কনসেপ্ট, তো সেটা এভাবেই এসেছে যে 5 যেখানে আইগেন ভেক্টর ভ্যালু দিয়েছি তার করেসপন্ডিং আইগেন ভেক্টরকে ওই ফার্স্ট কলামেই বসাতে হবে, কারণ মেন ডায়াগোনালের ফার্স্ট এন্ট্রিটা আমি 5 নিয়েছি, তার করেসপন্ডিং আইগেন ভেক্টর 5 এর ফার্স্ট P এর ফার্স্ট কলামই হবে। ওকে, তো তাহলে আমি এখান থেকে বের করে দিয়ে একটা ডায়াগোনালাইজেবল প্রুভ করে দিলাম। কিন্তু আগের দিনে বলেছিলাম অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটির সুবিধা কি,
যদি আমার এই পিটা অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল হয় তার মানে আমাকে পি ইনভার্স বের করতে হচ্ছে না, সেই অ্যাডজয়েন্ট অফ পি বাই ডেট পি করে আমার ইনভার্স বের করতে হচ্ছে না। পি ইনভার্স মানে পি ট্রান্সপোজ, জাস্ট ট্রান্সপোজ করে দিলে হয়ে যাবে। তো আমি একসাথে কি দেখাচ্ছি না ডায়াগোনালাইজেবিলিটি থেকে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবিলিটি কিভাবে যাওয়া যায় আর তার সুবিধা কি, সেখান থেকে আমি a⁻50 বের করতে কিভাবে ইজিলি পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই দুটো আইগেন এই এর সাথে এদের দুজনের ডট প্রোডাক্ট করলে কি হয়, 0 হয়। এদের দুজনের ডট প্রোডাক্ট করলে কি হয়, 0। মানে কি বলবো, এটা যদি v1 ধরি, এটাকে যদি v2 ধরি, এটাকে যদি v3 ধরি, তো v1 ডট v2 করলে কি হবে না এন্ট্রি গুণ, মানে -1 +1 +0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। এদের ডট প্রোডাক্ট 0 মানে এরা দুজন অর্থোগোনাল। ঠিক আছে। আচ্ছা, এদের v2 এর সাথে v3 গুণ করলে কি হবে না সেম ওয়েতে -1 +0 +1। ঠিক আছে। তো করসপন্ডিং সেম এন্ট্রিগুলোর গুণ করে করে যোগ করেছি, তো এটাও 0 হচ্ছে। তো এরা দুজন অর্থোগোনাল। কিন্তু v1 ডট v2 করলে কি হচ্ছিল না 1 +0 +0, এরা কিন্তু অর্থোগোনাল না। তো এদেরকে অর্থোগোনাল কি করে করবে, গ্রাহাম স্মিথ লাগিয়ে আমরা অর্থোগোনাল করতে পারি, গ্রাহাম স্মিথ লাগিয়ে আমরা অর্থোগোনালাইজেশন করতে পারি। তো আমরা v1 টাকে ধরলাম -1 1 0, এটা হচ্ছে u1। ঠিক আছে। আচ্ছা, v1 ডট v2 করলে কি হচ্ছে তাহলে 1 +0 +0 = 1। যেহেতু এটা 1 হচ্ছে, এটা নট ইকুয়াল টু 0, এরা অর্থোগোনাল নয়। তোমাদেরকে এবার গ্রাহাম স্মিথ লাগিয়ে এটাকে অর্থোগোনাল করে নিতে হবে। কেন না আমি পিটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বানাতে যাচ্ছি, যেহেতু অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল করব। এবার অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি, তার কলামগুলো অর্থ নরমাল হবে, তার মানে আমাকে অর্থ নরমাল কলাম পেতে হবে। তো এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম হবে তো পি ম্যাট্রিক্সের। তো এরা তো অ্যাটলিস্ট অর্থোগোনাল করে নি, তারপর তার নর্ম দিয়ে ডিভাইড করে নিলে অর্থ নরমাল হয়। আমরা জানি অর্থোগোনাল করার জন্য গ্রাহাম স্মিথ প্রসেস আছে। গ্রাহাম স্মিথ প্রসেস কি আমি সেটা বলে দিচ্ছি, তো সেটাকে তোমরা ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে। গ্রাহাম স্মিথ প্রসেস কি, আমার কাছে v1 v2 v3, আমার কাছে v1 v2 v3, আমার কাছে w1 w2 w3 তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দেওয়া আছে, তারা কিন্তু অর্থোগোনাল নয়। তো এটাকে অর্থোগোনাল বানাবো কি করে, ইউজিং গ্রাহাম স্মিথ। গ্রাহাম স্মিথের ফর্মুলা কি আমি সেটা বলে দিচ্ছি। না আমি ধরে নিলাম u1 = w1, মানে এই u1 কে আমি ধরো এই 3 × 3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, তো u1 কে এরকমই একটা তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর ধরে নাও, মানে জাস্ট একটা 3 × 1 কলাম। ঠিক আছে। তো এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাহলে গ্রাহাম স্মিথ কি বলছে এটা আমি ধরে নিলাম, মানে আমি u1 = w1 ধরে নিলাম, w1 যে ভেক্টর ওটাকে রেখে দিলাম, ওর নাম দিলাম u1। এবার বলছে অর্থোগোনাল যে আইগেন ভেক্টরগুলো বের করব তারা হচ্ছে u1 u2 u3। ওকে, তার মানে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দিয়েছে, আমি অর্থোগোনাল আইগেন ভেক্টর বের করব, তার জন্য গ্রাহাম স্মিথ ফর্মুলা রয়েছে। গ্রাহাম স্মিথ ফর্মুলায় বলছি w1 টাকে u1 ধরে নিচ্ছি, u2 কি করে বের করব, u2 হচ্ছে w2 minus w2, u1 by u1, u1। ওকে, কি করলাম এখানে, আমি কি করলাম না w2 minus w2, u1 by u1, u1। এবার হচ্ছে এই ইনার প্রোডাক্ট, তোমরা যদি ইনার প্রোডাক্ট না জেনে থাকো, ইনার প্রোডাক্ট পরে হবে বা সবাই জানো, তো ইনার প্রোডাক্ট যদি না জেনে থাকো, ইনার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্টই ধরবে u2, u1। ঠিক আছে। তো ডট প্রোডাক্ট কি করবে, ওকে, মানে এটা আমি ধরলাম a1 b1 c1, মানে w2 টাকে ধরলাম। ঠিক আছে। আর u1 টাকে ধরলাম c1 c2 c1 ডট c2 ডট c3 ডট। ঠিক আছে, এরকম একটা ধরলাম। তো এদের ইনার প্রোডাক্ট বলতে কি না করসপন্ডিং যে এন্ট্রি দুটো আছে এদের গুণ করে যোগ, a1 c1 ডট প্লাস b1 c2 ডট প্লাস c1 c3 ডট। ঠিক আছে, তার মানে কি করসপন্ডিং এন্ট্রিগুলো গুণ করে যোগ, এটা হচ্ছে ডেফিনেশন
যে ইনার প্রোডাক্ট। তো এখানে ইনার প্রোডাক্ট বেসিক্যালি ডট প্রোডাক্ট, তোমাকে এখানে U2 W1 এর ইনার প্রোডাক্ট, W2 U1 এর ইনার প্রোডাক্টকে তুমি W2 ইনটু U1 ও লিখতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তো তাহলে আমি U3 টাকেও সেম ভাবে বের করব। তার মানে U2 যদি এই ফর্মুলা ইউজ করে নিই, তারপরে দেখবে U2 U1 আর U2 গুণ করে দেখবে তাদের ডট প্রোডাক্ট 0 হচ্ছে, তার মানে তারা অর্থোগোনাল হয়ে গেছে। ক্যালকুলেশন ঠিক করতে হবে, ফর্মুলা এটা, এখান থেকে তুমি অর্থোগোনালাইজেশন করে নিতে পারবে। U3 ইকুয়াল টু কি হবে, W3 মাইনাস W3, U1 বাই U1, U1। আমি আগেই বলেছি যে এটা ইনার প্রোডাক্ট না লিখে ডট প্রোডাক্ট লিখে দিতে পারো, জাস্ট যে দুটো ইনার প্রোডাক্ট নিয়েছি ওই দুটো ডট প্রোডাক্ট, ওকে, মাইনাস তাহলে কি হলো না, এরা তিনটে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর দেওয়া আছে, তারা অর্থোগোনাল নয়। অর্থোগোনাল যে আইগেন ভেক্টরগুলো হবে তাদেরকে ধরে নিচ্ছি U1 U2 U3। গ্রাহাম স্মিথ কি বলছে না W1 কে U1 ধরে নাও। তোমার কাছে এটা নেসেসারি নয় যে তোমাকে W1 কে ধরে করতে হবে, তুমি ব্যাক সাইড দিয়ে ধরে করতে পারো। যে তোমার 3 নম্বর ভেক্টরটা W3 মন চেয়েছে W3 দিয়ে করব, তো U1 W3 করব, তার মানে টার্মগুলোকে চেঞ্জ করবে বা লজিক্যালি আর কি। তো তুমি এটা করে নিতে পারো যে U1 এর জায়গায় U3 কে বসিয়ে নিতে পারো, নিয়ে এই ফর্মুলা ইউজ করো। তাহলে আলটিমেটলি আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি W1 কে U1 ধরেছি, তো U2 কি করে বের করব যাতে U1 U2 অর্থোগোনাল হয়ে যায়, তার ফর্মুলা হচ্ছে W2 মাইনাস W2 ডট U1 বাই U1 ডট U1 ইনটু U1। ঠিক আছে, এটা যেটা পেয়েছি এরা দুজন অর্থোগোনাল হয়ে গেছে। U3 কি করে বের করব যাতে এটা এই দুটোর সাথে অর্থোগোনাল হয়, এরা দুজন তো অলরেডি অর্থোগোনাল, তিনজনের সাথে ইকুইভ্যালেন্টলি তারা একে অপরের সাথে করসপন্ডিং অর্থোগোনাল হবে। কি করে না, তার ক্ষেত্রে বলছে W3 মাইনাস W3 ডট U1 বাই U1 ডট U1 মাইনাস W3 ডট U2 বাই U2 ডট U2 এই U2। ঠিক আছে, বাস এটা হচ্ছে গ্রাহাম স্মিথ প্রসেস, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা দিয়ে এখানে যেহেতু এরা দুজন অর্থোগোনাল নয়, এদের দুজনকে অর্থোগোনাল বানিয়ে নেব, কারণ V1 এর সাথে V2 অর্থোগোনাল, V2 এর সাথে V3 অর্থোগোনাল, তো এদের দুজনকে অর্থোগোনাল বানিয়ে নিলে তিনজনের সাথে অর্থোগোনাল হয়ে যাবে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি U1 ইকুয়াল টু V1, সেই আগে যে ফর্মুলা লিখেছিলাম ওই ফর্মুলাটি রিমাইন্ড করে রাখবে। U2 ইকুয়াল টু কি না V2 মাইনাস V2 ডট U1 বাই U1 ডট U1 ইনটু U1। ঠিক আছে, তো V2 মাইনাস V2 ইনটু U1 মানে এটা U1। ঠিক আছে, এটার সাথে V2 ডট প্রোডাক্ট করলে কি হচ্ছে 1 প্লাস 0 বাই U1 ডট U1 করলে কত হবে না, এটার সাথে এটারই ডট প্রোডাক্ট, ধরো এটাকে পাশে একবার বসিয়ে নাও, ডট প্রোডাক্ট করলে কি হবে 1 প্লাস 0, ঠিক আছে, ইনটু U1। তার মানে হচ্ছে V2 মাইনাস 1/2 U1। তো করলে কি দাঁড়াবে না, এটা V2 মাইনাস 1/2 U1, তার মানে মাইনাস 1 প্লাস 1/2। ঠিক আছে, এটা হচ্ছে V2 মাইনাস 1/2 U1 মাইনাস 1/2, এখানে হচ্ছে V2 মাইনাস 0, তার মানে এটা করলে কি হচ্ছে না মাইনাস 1/2 0। এবার এদের যখন এটা 1, তো এটাকে পেয়ে গেলাম U2। ঠিক আছে, আমি এদের মানে নামগুলোর সাথে সিমিলার করার জন্য U1 U2 এরও নাম দিয়ে দিলাম U3। এবার দেখা যাচ্ছে তারা পরস্পরের সাথে অর্থোগোনাল, বিকজ U3 এর সাথে V1 এর মানে U3 এর সাথে U1 গুণ করলে অবভিয়াসলি 0, আগেই দেখেছি। এবার U2 এর সাথে U3 যদি 0 হয়ে যায় আর U3 এর সাথে U1 0 হয়ে যায় তাহলে হবে, এটার সাথে এটাকে গুণ করে দেখো, এটা 0 হচ্ছে, কারণ কি প্লাস হাফ মাইনাস হাফ প্লাস 0। ঠিক আছে, তার মানে 0। U3 এর সাথে এটাকে গুণ করলে কি হবে না মাইনাস হাফ প্লাস 1, তার মানে 0। তার মানে এরা তিনজন একে অপরের সাথে অর্থোগোনাল হয়ে গেল, মানে U1 U2 U3 একে অপরের সাথে অর্থোগোনাল। ঠিক আছে, একে অর্থ নরমাল বানাতে হবে, কারণ কি আমার একটা ম্যাট্রিক্স P চাই, যাতে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল করতে হলে আমার একটা ম্যাট্রিক্স P চাই। P
পিটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার মানে তার কলামগুলো হচ্ছে অর্থ নরমাল, তার মানে এখানে আমার এগুলো অর্থোগোনাল বানিয়েছে। অর্থ নরমাল করলে কি হয় না নর্ম দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। তো তার মানে আমার কাছে যদি একটা ম্যাট্রিক্স x ইকুয়াল টু a b c থাকে, x এর নর্ম বের করা মানে আমার হচ্ছে রুটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওকে। তার মানে নর্ম কি, নর্মের এই ফর্মুলা মনে রাখবে। নর্ম কি হচ্ছে আলটিমেটলি এটা মানে হচ্ছে এটা ইকুয়াল টু রুটের মধ্যে ইনার প্রোডাক্ট অফ x, x। তার মানে কি x, x এর ইনার প্রোডাক্ট মানে x ডট x, এর সাথে এর ডট প্রোডাক্ট করলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে সেম ইন্টিগ্রাল গুণফল তার রুট। তার মানে নর্ম বলতে রুটের মধ্যে ইনার প্রোডাক্ট অফ দ্যাট, মানে x এর নর্ম বললে রুটের মধ্যে ইনার প্রোডাক্ট অফ x, x, তার মানে রুটের মধ্যে x ডট x, ঠিক আছে। এটা হচ্ছে তার ফর্মুলা। তো এদের ক্ষেত্রে সবাইকে নর্ম দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে। নর্মগুলো বের করব, নর্ম দিয়ে ডিভাইড করব, সেইগুলো হবে অর্থ নরমাল কলাম। তাহলে আমরা u1 পেয়েছি -1 1 0, u2 পেয়েছি কি একটা পেলাম না -12 -12 1, আর u3 পেয়েছি হচ্ছে 1 1 1, ওকে। তো u1 এর নর্ম বের করব, আমি শর্টকাটে লিখে দিচ্ছি রুটের মধ্যে 1 + 1 + 0 মানে √2। আচ্ছা, u2 এর নর্ম বের করব, নর্ম বের করলে কি হবে না রুটের মধ্যে 1 এর 4 প্লাস 1 এর 4 প্লাস 1, তার মানে 1 এর 2 মানে √3/2, ওকে, √3/2, ওকে, ইকুয়াল টু √6/2 লিখে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, u3 নর্ম মানে হচ্ছে রুটের মধ্যে 1 + 1 + 1 মানে √3। তার মানে এবার আমাকে যদি অর্থ নরমাল আইগেন ভেক্টরের সেট বের করতে হয়, u1/u1 নর্ম, u2/u2 নর্ম, u3/u3 নর্ম, ঠিক আছে। এবার হচ্ছে তার মানে আমি যখন p ম্যাট্রিক্সটা পাবো, p ম্যাট্রিক্সটা তার মানে কেমন পাবো না -1/√2 1/√2 0, ঠিক আছে। আর এটা হবে u2/u2 নর্ম দিয়ে ডিভাইড করলে কি হবে না -1/√6 -1/√6, আর এটা হবে 2/√6, ওকে। তো এটা পেলাম। আচ্ছা, u3/u3 নর্ম দিয়ে ডিভাইড করলে কি হবে 1/√3 1/√3 1/√3, ওকে। পেয়েছি p ম্যাট্রিক্স পেয়ে গেছি, যার কলামগুলো হচ্ছে একটা অর্থ নরমাল কলাম, কারণ নর্ম দিয়ে ডিভাইড হয়ে গেছে, একেবারে সাথে অর্থগোনাল হয়ে গেছে, ওকে। তো একেবারে সাথে অর্থগোনাল, তার নর্ম দিয়ে ডিভাইড হয়ে গেছে, তার মানে পিটা হচ্ছে একটা অর্থগোনাল ম্যাট্রিক্স such that p ইনভার্স AP ইকুয়াল টু D। ডি ম্যাট্রিক্স কি হবে, ডি ম্যাট্রিক্স এখানে মাইন্ড বন্ধুরা, দেখো এখানে -1/√2 1/√2 0, আর এই যে দুটো যে আইগেন ভেক্টর পেয়েছি এটা কার করেসপন্ডিং 2 এর করেসপন্ডিং, তার মানে এখানে 2 2 এটা 5। মাইন্ড সবসময় মনে রাখবে যে কার করেসপন্ডিং আইগেন ভ্যালু কোথায় বসাতে হবে, কোন আইগেন ভেক্টর কোথায় বসিয়েছো সেই সেন্সে এখানে আইগেন ভ্যালু বসিয়ে ডি ম্যাট্রিক্স বানাবে। তার মানে কি হলো p ইনভার্স AP ইকুয়াল টু D, D এর ডায়াগোনাল এলিমেন্টগুলো 2 2 5, বাকি এন্ট্রিগুলো 0, ঠিক আছে। এবার হচ্ছে আমি এটা পেয়ে গেছি। এখানে আরেকটা জিনিস জানি, যেহেতু পিটা অর্থগোনাল তার মানে p ইনভার্স ইকুয়াল টু p ট্রান্সপোজ। আরেকটা জানি a ইকুয়াল টু p তো ইনভার্টেবল, তো ওদিকে নিয়ে গেলে কি হচ্ছিল না PD p ইনভার্স, তার মানে কি হচ্ছিল PD p ট্রান্সপোজ, এ পেয়ে গেছি। এবার a টু দি পাওয়ার আমাকে যদি বলে 50 বের করো, তার মানে p d টু দি পাওয়ার 50 p ইনভার্স, ওকে। তো p ইনভার্স মানে কি না p ট্রান্সপোজ, p ট্রান্সপোজ মানে এর রো কলামগুলোকে খালি ইন্টারচেঞ্জ করে দিলে p ট্রান্সপোজ পেয়ে যাচ্ছি, p পেয়ে যাচ্ছি। d টু দি পাওয়ার 50 বের করা কি কঠিন, এখানে যদি বলে d টু দি পাওয়ার 50 বের করো, তার মানে কি করবে না 2 টু দি পাওয়ার 50, আগের দিনে বলেইছিলাম, আবার হচ্ছে 2 টু দি পাওয়ার 50 0 0 0 5 টু দি পাওয়ার 50, ঠিক আছে। তার মানে আমি d টু দি পাওয়ার যদি বলে 1000 বের করো, তাহলে 2 টু দি পাওয়ার 1000 2 টু দি পাওয়ার 1000 5 টু দি পাওয়ার 1000, এরকম যদি কলেজ এক্সামেও আসে ইজিলি তুমি সলভ করতে পারবে, জাস্ট আর্গুমেন্ট দিয়ে জিনিসটা লিখবে। তোমাকে আইগেন ভেক্টর বের করার অনেক রকম টেকনিক বলেছি, গ্রাহাম স্মিথ প্রসেস কি, এগুলো বলতে গিয়ে আমার কাছে অনেকটা টাইম টেকিং লেগেছে, কিন্তু তোমার কাছে একবার মেথডটা শিখে নিলে তুমি নিজে যখন করবে কোয়াইট ইজি প্রসেস।
তো এক্সামের সময় যদি এরকমই কিছু বের করতে বলা হয়, মানে এরকমই কিছু কিছু শর্টকাট ট্রিক্সের উপর যেগুলো চোখে দেখে অ্যান্সার দেওয়া যায়, এই যে যতটা জিনিস আজকে পড়িয়েছি, এ ম্যাট্রিক্স আর করসপন্ডিং এ টু দি পাওয়ার 50 বের করো, এ ম্যাট্রিক্সের কি কি প্রপার্টি রয়েছে, আইগেন ভেক্টর বের করার কতগুলো শর্টকাট ট্রিক্স রয়েছে, কত ইজিলি করা যায়। তো সেই জিনিসগুলো মাথার মধ্যে থাকলে হয়তো এমন কিছু কোশ্চেন আসতেই পারে এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে যে চোখে দেখে অ্যান্সার দেওয়া যায়। এরকম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকতে পারবে, বিকজ তোমার কাছে পুরো প্রসেসটা জানানো হলো, মানে পুরো প্রসেসটা তোমাকে আমি জানিয়ে দিলাম, এর সাথে তুমি ইজিলি এটাকে সলভ করতে পারবে। ওকে।